প্রিয় শিক্ষার্থীরা, অত্যন্ত ইম্পর্টেন্ট একটি ক্লাস নিয়ে আবার হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। আশা করি সবাই খুব ভালো আছো। আমি এখানে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভেক্টরের গুণন প্রক্রিয়া নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, একটা ভেক্টরের সাথে আমরা কি কি প্রক্রিয়ায় আসলে গুণ হতে পারে এটির পুরোটার একটা ছক আগে তোমাদের সামনে উপস্থাপন করছি। এরপরে গিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আমাদের মূল আলোচনাতে আসব। আমরা প্রথমে কোনো একটি ভেক্টর, ধরো আমি একটা ভেক্টর নিচ্ছি হচ্ছে বল, তো এই ভেক্টরের সাথে আমি গুণ করতে পারি প্রথমত একটা সংখ্যা দিয়ে গুণ করতে পারি। তো সংখ্যা দিয়ে গুণ করলে এখানে খেয়াল করো তার ইফেক্টটা কী হবে। আমি প্রত্যেকটা জায়গাতেই আলাদা আলাদাভাবে এই কাকে দিয়ে গুণ করছি এবং সেটার ইফেক্টটা কী সেটা একটু আলোচনা করছি, তোমাদের কনসেপ্টটা যেন ক্লিয়ার হয়। প্রথমত একটা সংখ্যা দিয়ে যখন গুণ করব তখন এখানে পরিবর্তনটা কী হবে একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরো আমার এখানে এফ যে বল, এই বলটা হচ্ছে 6 নিউটন বল পূর্ব দিকে। তাহলে তার সাথে যখন আমি 6 গুণ করব তখন এই ভেক্টরটা ধরো পূর্ব দিক বা এক্স অক্ষের দিকে, আমি যদি বুঝাই যে এটা হচ্ছে এক্স অক্ষের দিকে, তাহলে আর এন দিলাম না, 6i লিখলাম, মানে ভেক্টরটার মান হচ্ছে 6 আর দিক হচ্ছে এক্স অক্ষের দিকে। তো এইটাকে যখন আমি 6 দ্বারা গুণ করব তখন এই পাশেও 6 দ্বারা গুণ করব, তার মানে এটার মান হবে হচ্ছে 36, দিকটা এক্স অক্ষের দিকেই থাকবে। তার মানে কোনো একটা ভেক্টরকে যখন আমরা কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করব তখন এটি ওই ভেক্টরটা শুধুমাত্র মানকে মাল্টিপ্লাই করে, মানটা যত দিয়ে গুণ করব তত গুণ হয়ে যাবে, কিন্তু ভেক্টরটার কোনো পরিবর্তন, মানে ভেক্টরটার যে পরিচয়, মানে এটা যে বল, এটা বল থেকে অন্য কোনো রাশি হবে না এবং তার দিকও চেঞ্জ হবে না। বুঝতে পারছি? এটা হচ্ছে আমাদের প্রথম যে গুণের বিষয়। দ্বিতীয় হচ্ছে আমরা কি করতে পারি, একটি স্কেলার রাশি দ্বারা এই ভেক্টরটাকে গুণ করতে পারি, কোনো একটা ভেক্টরকে আমরা গুণ করতে পারি। আমি এইবার ধরো আমি ভেক্টরটা চিন্তা করতেছি হচ্ছে ত্বরণ। ত্বরণের সাথে আমি যদি ধরো একটা ভর দিয়ে গুণ দিই তাহলে কি হচ্ছে, দুইটা গুণ করে এইটার এই ভেক্টরটা শুধু মানেরই পরিবর্তন করে নাই, এই রাশিটাই চেঞ্জ হয়ে গেছে। এখানে এটা ত্বরণ ছিল, এম দিয়ে গুণ করার পর এটা কি হয়েছে, বল হয়ে গেছে। কিন্তু এখানে যে জিনিসটা চেঞ্জ হয় নাই সেটা হচ্ছে এই ভেক্টরটার যে ডিরেকশন ছিল, ত্বরণের যে ডিরেকশন, স্কেলার কোয়ান্টিটি দিয়ে গুণ করলে এটির ডিরেকশন চেঞ্জ হবে না, অর্থাৎ বলের যে ডিরেকশন সেম ডিরেকশন থাকবে, ত্বরণের ডিরেকশন এবং বলের ডিরেকশন সেম থাকবে। তাহলে দেখো একটা ভেক্টরের সাথে যখন কোনো একটা স্কেলার কোয়ান্টিটি দিয়ে গুণ করবা, স্কেলার রাশি দিয়ে গুণ করবা, তখন এটার যেহেতু একটা ডাইমেনশন আছে, সো এইটার ডাইমেনশন আর এইটার ডাইমেনশন মিলে নতুন একটা ডাইমেনশনের রাশি তৈরি হচ্ছে, যেটা সংখ্যা দিয়ে করার ক্ষেত্রে হয় নাই, কারণ সংখ্যার তো এখানে কোনো ডাইমেনশন নেই, সো এটার বলের ডাইমেনশনই থাকতেছে। তাহলে এই জিনিসটা একটু খেয়াল করবা যে একটা ভেক্টরের সাথে আমরা যখন একটা স্কেলার কোয়ান্টিটি দিয়ে গুণ করব, একটা ডাইমেনশন থাকবে, এরকম একটা কিছু দিয়ে গুণ করব, তখন এটার কিন্তু একটা নতুন ডাইমেনশনের রাশিতে পরিণত হচ্ছে। আচ্ছা, এরপরে আসা হচ্ছে ভেক্টরের সাথে আরেকটা ভেক্টর গুণ করলে এই গুণের ধরন অনুসারে এটা দুটা ঘটনা ঘটতে পারে। এক হতে পারে এটি যদি দুইটা ভেক্টরকে গুণ করার পর গুণের প্রোডাক্ট রাশিটা যদি হয় স্কেলার, তাহলে আমরা এই ধরনের গুণনকে বলবো স্কেলার গুণন। আমি এগুলোর বিস্তারিততে আসবো, আমি তোমাদের শুধু আগে মূল স্ট্রাকচারটা একটু বুঝাই নিচ্ছি। আর একটা ভেক্টরের সাথে আর একটা ভেক্টর গুণ করে যে প্রোডাক্ট রাশিটা তৈরি হবে সেটাও যদি হয় ভেক্টর, তাহলে এই ধরনের গুণনকে আমরা বলবো হচ্ছে ভেক্টর গুণন। তাহলে এই হচ্ছে আমাদের ভেক্টরগুলোর গুণের যে ধরন অনুসারে আমাদের এই ঘটনাগুলো ঘটতে পারে। অর্থাৎ একটা ভেক্টরের সাথে একটা সংখ্যা গুণ করলে কি হবে, একটা স্কেলার রাশি গুণ করলে কি হবে, একটা ভেক্টরের সাথে আরেকটা ভেক্টর গুণ করতে গেলে সেই ক্ষেত্রে তাদের প্রোডাক্ট রাশিটার উপর ডিপেন্ড করে, মানে যেটা তৈরি হচ্ছে সেটির উপর ডিপেন্ড করে এটি স্কেলার এবং ভেক্টর দুই ফর্মেই হতে পারে দুটো ভেক্টরকে গুণ করলে। সো স্কেলার হলে আমরা এই গুণনটাকে বলবো স্কেলার গুণন, আর ভেক্টর হলে আমরা এটাকে বলবো হচ্ছে ভেক্টর গুণন। তাহলে আমি একটু সামারিটা দেখাই নিলাম। এইবার চলো আমরা স্টেপ বাই স্টেপ আমরা এই স্কেলার গুণন এবং ভেক্টর গুণন এটির বিস্তারিত আলোচনাতে যাই। মনে করো একজন ব্যক্তি একটা ভারী একটা কাঠের টুকরাকে রশি দিয়ে বেঁধে টেনে নিয়ে যাচ্ছে। তো এই যে টেনে নিয়ে যাচ্ছে, সো এই ক্ষেত্রে দেখো আমরা
যদি এটাকে একটু সরলীকরণ করে চিন্তা করি, যে ধরো প্রথমে সে একটা ধাক্কা মারলো, মানে এফ বল প্রয়োগ করলো এই বস্তুটার উপর, একটা এফ বল প্রয়োগ করলো, জাস্ট একটা বল প্রয়োগ করে, মানে আমি জাস্ট বিরতি দিলাম, মানে জাস্ট একটাই বল প্রয়োগ করছি আমি। এই বল প্রয়োগ করাতে এইটুকু বলের কারণে এই বস্তুটি সরণ হচ্ছে এস পরিমাণ। কিন্তু খেয়াল করো, বলের ডিরেকশন আর সরণের ডিরেকশন কিন্তু এক না। বল প্রয়োগ করেছি আমি এদিকে, আর সরণ ঘটছে হচ্ছে এদিকে। তাহলে এখানে দেখো মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে এখন কতটুকু কাজ হলো, এই কাজ যদি তুমি লেখো হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে বল ইন্টু সরণ, ধরো 9 10-এ যেটা পড়েছো, আমরা পঞ্চম চ্যাপ্টারে গিয়ে এটা আরও ডিটেলস আলোচনা করব। এই বল আর সরণ গুণ করলে কিন্তু হবে না, কারণ বলও একটা ভেক্টর রাশি, সরণও একটা ভেক্টর রাশি। কিন্তু আমি যদি এটাকে স্কেলার ফর্মে গুণ করে দেই, দিক বিবেচনা না করি, তাহলে কিন্তু আমাদের এই গুণটা যথাযথ হবে না। এই দুটার গুণফল তখনই যথাযথ হবে যদি বল আর সরণ একই দিকে হয়, তাহলে আর দিক বিবেচনা করা লাগবে না, জাস্ট মান দিয়ে গুণ করে দিলেই আমি সরাসরি কাজ পেয়ে যাব। তাহলে এই গুণের ক্ষেত্রে দেখো আমার কি করতে হচ্ছে, আমাকে বলের কতটুকু অংশ, এই কথাটা খুব ইম্পর্ট্যান্ট। দেখো বলের কতটুকু অংশ আমার এই বস্তুটির সরণ ঘটাচ্ছে, মানে এই সরণের পিছনে বস্তুটার যে ডিসপ্লেসমেন্ট বা সরণ হলো, এর পিছনে আমি যে বলটা প্রয়োগ করলো এই লোকটা, তার কতটুকু অংশ এই সরণের পিছনে কাজ করছে। পুরো বলটা কিন্তু কাজ করে নাই। দেখো পুরো বলটা কেন কাজ করে নাই, তুমি যদি এই বলটাকে উপাংশে ভাগ করো, তাহলে এই দিকের অংশটা হবে এফ কস থিটা, আর এটা লম্ব বরাবর যে অংশটা, সেই অংশটা হবে হচ্ছে তোমার এফ সাইন থিটা। এই অংশটা কি কাজ করতেছে, বস্তুটার যে ওজন, সেই ওজনটাকে প্রশমিত করার চেষ্টা করছে, উপর দিকে কাজ করছে। এটা কিন্তু সরণের পিছনে এটার কোনো ভূমিকা নেই, এটা জাস্ট তার ওজনটার বিরুদ্ধে এই বলটা কাজ করছে। তার মানে তুমি যে বলটা প্রয়োগ করেছো, তার এই অংশটুকুই হচ্ছে বস্তুটার সরণ ঘটাচ্ছে, এই অংশটা সরণ ঘটাচ্ছে। তাহলে কাজ হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু বল, মানে হচ্ছে সরণের জন্য যে বল, এখানে খেয়াল করবা যে কোন বলটা সরণ ঘটাচ্ছে, বল সরণ ঘটাচ্ছে হচ্ছে এফ কস থিটা। তাহলে এফ কস থিটা ইন্টু এস, এটি হচ্ছে আমাদের কাজ। দেখো এখানে এফ কস থিটা, এই বলটা এখানে কিন্তু শুধু এফ না, এফ কস থিটা মানে এই বলের যে অংশটা, এই বল ইন্টু সরণ, এইটুকু হচ্ছে কাজের পরিমাণ। তাহলে আমরা এই যে দুটা ভেক্টর, এই দুটা ভেক্টর মিলে আমরা এই পুরো ব্যাপারটাকে আসলে এভাবে লিখতে পারি। দেখো এই যে এফ কস থিটা ইন্টু এস, এটাকে যদি আমি ভেক্টর রূপে লিখি, বল একটা ভেক্টর, সরণ একটা ভেক্টর, এবং তাদের গুণ করে কি পেয়েছি, কাজ পেয়েছি। তো এই ব্যাপারটাকে এভাবে লিখতে হয়, এফ ডট এস, ডট চিহ্নটা ব্যবহার করছি আমরা যে ধরনের গুণনে একটি স্কেলার রাশি তৈরি হয়, এই গুণনকে স্কেলার গুণন বা ডট গুণন বলে, কারণ আমরা গুণের চিহ্ন হিসেবে এখানে ব্যবহার করবো হচ্ছে ডট চিহ্ন। তোমরা জানো বীজগণিতে গুণ করার জন্য আমরা ডট চিহ্ন বা ক্রস চিহ্ন, এটি আলাদা মানে কোনো পার্থক্য নাই। বীজগণিতের ক্ষেত্রে আমরা এ ডট বি যা এ ক্রস বি তাই, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স। এখানে দুটা গুণ বোঝাবে হচ্ছে ডট গুণন, সেটা হচ্ছে স্কেলার গুণনটাকে রিপ্রেজেন্ট করবে, আর ক্রসটা সেটা হচ্ছে ক্রস গুণন বা ভেক্টর গুণনটাকে রিপ্রেজেন্ট করবে। তাহলে দেখো আমরা এখানে দুটা ভেক্টরের গুণ করে একটা স্কেলার কোয়ান্টিটি পেলাম। এখানে কাজ কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি, এটার কিন্তু কোনো দিকের প্রয়োজন নাই, কতটুকু পরিমাণ কাজ করলাম সেটা জানলেই চলবে। তো এফও বলও একটা ভেক্টর, সরণও একটা ভেক্টর, কিন্তু তাদের প্রোডাক্ট রাশি যেটা তৈরি হলো সেটা কিন্তু ভেক্টর না। দেখো এই ব্যাপারটাকে আমরা যদি একটু জেনারেলি বুঝি, সেটা হচ্ছে এ হচ্ছে একটা ভেক্টর যেটা কাজ ক্রিয়া করছে এইদিকে, আর বি যদি হয় একটা ভেক্টর যেটা ক্রিয়া করছে এইদিকে, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে এ আর বি যদি ডট গুণন করি, তাহলে এটার মূল সিগনিফিকেন্সটা হলো যে কোনো একটা ভেক্টর, আমি যদি এ ভেক্টরটা ধরে নিই, যে এ ভেক্টরটার যে মান, এই মানের সাথে আমি গুণ করব কিন্তু বি মানটা পুরোটা না, মানে বি ভেক্টরটা পুরোটা কিন্তু এখানে এ বরাবর ইফেক্ট ফেলে নাই।
এটার ইফেক্টটা কতটুকু, এটা একটা প্রজেকশন নিতে হবে। আমি যদি উপর থেকে ধরো একটা আলো ফেলি, তাহলে এটার একটা প্রজেকশন পড়বে বা ছায়া পড়বে কতটুকু দৈর্ঘ্যের, এতটুকু। সো এটার যে প্রজেকশনটা, যেটাকে বলা হচ্ছে লম্ব অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ, এই যে লম্ব অভিক্ষেপ যতটুকু, এইটুকু কিন্তু আসলে এর দিকে ইফেক্ট ফেলতেছে। তার মানে এই অংশটুকু আর এ, যেটা এ তো পুরোটাই এদিকে, এই দুটাকে গুণ করলেই তুমি আসলে পেয়ে যাচ্ছ দুটা ভেক্টরের ডট গুণফল। তার মানে এ ইন্টু বি কস থিটা। এই বি কস থিটা হলো এর দিকে বি এর লম্ব অভিক্ষেপ। আবার উল্টাটা হতে পারে, তুমি যদি বি এর উপর এটার ছায়া ফেলো, তাহলে এই দিকটা হবে এ কস থিটা। সেক্ষেত্রে তুমি বি ইন্টু এ কস থিটা, মানে কি এভাবে লিখতে পারো, বি ইন্টু এ কস থিটা, এ কস থিটা। তার মানে বি এর উপর এর প্রজেকশন, এটি হচ্ছে মূল সিগনিফিক্যান্স। দুইটা ভেক্টরের ডট গুণফল হচ্ছে একটার উপর আরেকটার যে প্রজেকশন ফেলো যদি, তবে দুইটা যদি একই দিকে হয় তাহলে তো মানে দুইটারই ফুল একই বরাবর মান আছে। সেক্ষেত্রে সোজাসুজি এখানে আমি যদি একটু তোমাদের বুঝাই, থিটার মান যদি ধরো 0 ডিগ্রি হয়, তাহলে cos 0 ডিগ্রি হচ্ছে 1। তো এটা তখন আর লেখার দরকার হচ্ছে না, তখন ডাইরেক্ট এ ডট বি হচ্ছে, এ ডট বি হচ্ছে এ এর মান আর বি এর মান, তাই না? তখন সরাসরি গুণ, এ আর বিকে সরাসরি গুণ করবা। কিন্তু যদি মধ্যবর্তী কোণ থাকে, তাহলে আমাদেরকে প্রজেকশন নিয়ে নিতে হবে যে এই ভেক্টরটার কতটুকু প্রজেকশন এখানে পড়ছে। যেটা একটু আগে দেখালাম, যে যদি এটা বল হয়, তাহলে বলের কতটুকু অংশ আমার এটার স্মরণ ঘটাচ্ছে। সো এই বলের যে অংশটুকু সেটা আমাকে বের করে নিতে হবে। সো এইটাই হচ্ছে সিগনিফিক্যান্স। এই ডট গুণফলটার মিনিংটাই হচ্ছে এটা। এটা যদি তুমি একটু বোঝো, তাহলে তোমার আশা করি ডট গুণন নেওয়ার কোনো প্রবলেম হবে না। এবার আমরা আয়ত একক ভেক্টরগুলো আই জে কে, এদের মধ্যে যদি ডট গুণনের ব্যাপারটা একটু দেখি, দেখো আই ডট আই, তো আমরা জানি আই হচ্ছে একটা একক ভেক্টর, এটার মান হচ্ছে 1। এই যে আমরা দেখো ডট গুণন মানে হচ্ছে প্রথম ভেক্টরের মান ইন্টু দ্বিতীয় ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফল। ডেফিনেশন কিন্তু এইভাবে দেওয়া যে দুটা ভেক্টরের ডট গুণফল হলো, প্রথমে আগে বলবা যে দুটা ভেক্টরে যে ধরনের গুণনে একটি স্কেলার রাশি পাওয়া যায় তাকে ডট গুণন বা স্কেলার গুণন বলে। আর এটা কীভাবে, এটার ফলাফল কি পাওয়া যাবে, যে প্রথম ভেক্টরের মান ইন্টু দ্বিতীয় ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফল, এটি হচ্ছে এই দুটা ভেক্টরের ডট গুণফলের যে মানটা পাওয়া যাবে সেটা। এটার কোনো দিকের যেহেতু ব্যাপার নেই, এই মানটা পেয়ে গেলেই আমার কাজ হয়ে যাচ্ছে। এখন দেখো, আমি যদি আয়ের সাথে আই ডট গুণন করি, তাহলে আয়ের মান 1, এই আয়ের মানও 1। দুইটাই যেহেতু এক্স অক্ষের দিকে, এটাও এক্স অক্ষের দিকে, এটাও এক্স অক্ষের দিকে, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। তাহলে cos 0 ডিগ্রি হচ্ছে 1, তার মানে 1 ইন্টু 1 ইন্টু 1, দ্যাট মিনস হচ্ছে 1। অনুরূপভাবে জে ডট জেডও এটা হবে 1 ইন্টু 1 ইন্টু cos 0 ডিগ্রি। 0 ডিগ্রি কেন? এটা ওয়াই অক্ষের দিকে, এটা ওয়াই অক্ষের দিকে, মধ্যবর্তী কোণ কত? 0। তার মানে এটা 1। তার মানে একই অক্ষের দিকে যে আয়ত একক ভেক্টরগুলো, একই অক্ষের দিকে যে আয়ত একক ভেক্টর, তাদের মধ্যে যদি ডট গুণন করো, তাহলে ডট গুণফলটা হবে 1। বাট ভিন্ন অক্ষের দিকে, মানে ধরো এক্স অক্ষের দিকে আর ওয়াই অক্ষের দিকে যে একক ভেক্টর আই আর জে, এদের সাথে যদি ডট গুণন করো, তাহলে কিন্তু যেহেতু মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি হচ্ছে 0, এদিকের পুরো ফলাফলটাকে সে 0 বানায় ফেলবে। অর্থাৎ দুটি মানে ভিন্ন দুটো অক্ষের উপর যে আয়ত একক ভেক্টর, তাদের ডট গুণফল হবে হচ্ছে 0। একই অক্ষের দিকে, এক্স অক্ষ বা ওয়াই অক্ষ বা জেড অক্ষের একই অক্ষের দিকে যে আয়ত একক ভেক্টর, তাদের ডট গুণফল হবে হচ্ছে 1। তাহলে দেখো, এটা থেকে খুব সহজেই তুমি এই জায়গাগুলো এখন ব্যবহার করতে পারবা। এটা ব্যবহার করে আমরা এবার একটু একটা সূত্র তৈরি করে রাখি। দেখো, আমাদের অঙ্ক করতে গেলে লাগবে, আমরা সূত্র তৈরি করব হচ্ছে এ আর বি ডট গুণন করে আমরা কিন্তু অলরেডি পেয়েছি এ ডট বি ইকুয়াল টু হচ্ছে এ বি কস থিটা। এটা তো একটা ফরম্যাট আছেই, বাট এই ফরম্যাট থেকে এ ডট বি বের করাটা অনেক সময় অসুবিধা হয়ে যায়, হচ্ছে এই মধ্যবর্তী কোণ বের করাটা একটু ঝামেলা হয়ে যায় বা এটার থেকে সময় সাপেক্ষ হয়ে যায়। তো আমরা এই মধ্যবর্তী কোণ বের করা ব্যতীত আমি এ ডট বি বের করার জন্য আরও একটা পদ্ধতি বের করে রাখি। তোমরা নিশ্চয়ই অলরেডি পরিচিত যে এ ভেক্টরটাকে ডিটেলসে আমি এভাবে লিখতে পারি। এটা কি জানো কিনা? অবস্থান ভেক্টরকে দেখো, এটা আমি একটু তোমাদের মনে করাই দেই।
আমরা দ্বিমাত্রিক দিয়ে বোঝাই। ত্রিমাত্রিক আঁকতে গেলে আবার ত্রিমাত্রিক কাঠামো বানাইতে হবে। আমরা এক্স ওয়াই দিয়ে, ধরো এখানে যদি একাধিক ভেক্টর থাকে, আমি যদি একটা ভেক্টর থাকে তাহলে তো আমি অবস্থান ভেক্টর আর কে এক্স আই ওয়াই জে এইভাবে লিখতে পারি। কিন্তু আমার যখন একাধিক ভেক্টর থাকবে, ধরো এখানে একটা ভেক্টর, এখানে আর একটা ভেক্টর, তাহলে এইটাকে ধরো এ, এটা হচ্ছে বি ভেক্টর। তো আমি এখানে এ ভেক্টরটাকেও যদি আমি এক্স আই ওয়াই জে লিখি, আর এটার ক্ষেত্রেও যদি আমি এক্স আই ওয়াই জে লিখি, তাহলে এই এক্সটা কার এক্স, এটার কার এক্স, সেটা কিন্তু বোঝা যায় না। এই কারণে আমি কী করি, এ ভেক্টরটাকে লেখার জন্য আমরা এ অক্ষরটা লিখেই এক্স অক্ষের দিকে বোঝানোর জন্য আমরা নিচে এক্স আই যোগ এ ওয়াই জে, আর যদি তিনমাত্রিক হয় তাহলে এ জেডকে এটাকে এই ফরম্যাটে লিখতে পারি, তাই তো। অংশগুলোকে আমরা শুধু এক্স ওয়াই জেড না লিখে, কারণ এক্স ওয়াই জেড লিখলে আমি একাধিক ভেক্টরের ক্ষেত্রে কিন্তু আমার সমস্যা হয়ে যায় যে আমি এক্সটা কার জন্য বোঝাচ্ছি। সো এ এক্স লিখলে আমি বুঝাবো যে এটা হচ্ছে এক্স, এই যে এ ভেক্টরটার এই দিকের যে অংশটা আর এদিকের যে অংশ, এই দুটার যোগফল হচ্ছে আমার এই ভেক্টরটা। এটা যদি ত্রিমাত্রিক হয় তাহলে ত্রিমাত্রিকভাবে যোগ করে এই ভেক্টরটা পাবো। একইভাবে বি ভেক্টরের জন্য তাই। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরটাকে যদি আমরা এইভাবে একটু ডিটেলস লিখি, এই যে এটা দেখো, এটা লিখলাম ডট বি ভেক্টরটাকে আমরা এইভাবে লিখলাম বি এক্স আই বি ওয়াই জে বি জেডকে। এটা আমরা দেখতে পাচ্ছ কিনা, আমি একটু জুম করে দিই। দেখো এখানে আমাদের এই এ ডট বি ইকুয়াল টু হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর। এবার গুণ করতে গেলে সবাইয়ের সাথে সবাইকে গুণ করে দিতে হবে, একদম প্রত্যেকটা টার্মসের সাথে প্রত্যেকটা টার্মসকে যদি গুণ করে দাও, তাহলে আমাদের গুণের যে ফলাফলটা হবে সেটি হচ্ছে 3 তিরিক্ষে 9টা। এই 9টার মধ্যে আবার আমাদের কাজ খুব সহজ হয়ে যাবে। আমরা অলরেডি দেখেছি একই অক্ষের দিকে যে আয়তএকক ভেক্টর তাদের গুণফল হয় 1, আর ভিন্ন অক্ষের দিকে যে আয়তএকক ভেক্টরগুলো তাদের গুণফল হয় হচ্ছে ডট গুণফল হয় হচ্ছে 0। তাহলে টিকে থাকবে শুধুমাত্র এই যে এইটা হবে 1, তারপরে হচ্ছে কে ডট কে হবে 1 আর জে ডট জে হবে 1। এটা বাদে বাকি সব বিদায়, তাই না? এগুলো সব বিদায় করে দাও, এগুলো সব বাদ দিয়ে দাও। তাহলে কি থাকলো, এটা তো 1, তার মানে থাকলো এ এক্স বি এক্স, এখানে হচ্ছে 1, তার মানে থাকলো এ ওয়াই বি ওয়াই, আর এখানে 1, তার মানে থাকলো এ জেড বি জেড। আলটিমেটলি আমরা পেয়ে যাচ্ছি তোমার এ ডট বি ইকুয়াল টু হচ্ছে এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড। মানে তোমার দুইটা ভেক্টর, এগুলো তো স্থানাঙ্ক দেওয়া থাকবে, এগুলো একটা সংখ্যা, এগুলো কিন্তু সংখ্যা গুণ করে ফেললেই তুমি সংখ্যা গুণ করে তারপরে যোগ করে ফেলো, তাহলে তুমি এ ডট বি পেয়ে যাবা। একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরো এ ভেক্টর হচ্ছে 2i প্লাস 3j প্লাস কে, বি ভেক্টর হচ্ছে ধরো 3i প্লাস 2j মাইনাস কে। তাহলে এ ডট বি কত হবে বলো তো? ভিডিওটা একটু পোজ দিয়ে করে ফেলো। এই যে এ এক্স বি এক্স মানে কি, আয়ের সহগ, এটার আয়ের সহগ, মানে 3 দুগুণে 6। এ ওয়াই বি ওয়াই মানে কত, জে সহগ, দুইটার গুণফল, 3 দুগুণে 6। এ জেড বি জেড মানে কত, কে সহগ, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে -1, তার মানে হচ্ছে -1। তাহলে 6 6 12, 12 থেকে 1 বাদ দিলে হচ্ছে 11 হয়ে গেল। কত সহজ দেখো। মানে আমাদের এই কোণ বের করতে গেলে ঝামেলা, কোণ বের করব, তারপরে আবার মান বের করব, এর মান বের করব, বি এর মান বের করব, আমরা অত্যন্ত সহজে দুটা ভেক্টরের ডট গুণফল এভাবে করে ফেলতে পারবো। তো এই হচ্ছে ডট গুণফল। আমরা ডট গুণফল সম্বন্ধে বিস্তারিত শিখলাম। এখন চলো আমরা ক্রস গুণফল সম্বন্ধে দেখি। আচ্ছা, ক্রস গুণফলটা এটা দেখো, এটা তোমাদেরকে এই ভেক্টর চ্যাপ্টার পড়ানোর সময় তোমাদের একটু অসুবিধা হয় এই কারণে যে আমরা টর্ক তো হচ্ছে এটা সবচেয়ে ভালো উদাহরণ, বাট টর্কের সাথে তোমরা ভেক্টর চ্যাপ্টার পড়ার সময় খুব বেশি পরিচিত থাকো না, এটা চতুর্থ চ্যাপ্টারে গিয়ে পড়ো। আমি একটু সংক্ষেপে প্রাথমিক ধারণাটা দিব, টর্ক সম্বন্ধে বিস্তারিত আমরা চতুর্থ চ্যাপ্টারে আলোচনা করব। একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আমাদের শুধু জাস্ট ক্রস গুণন বোঝানোর জন্য যতটুকু লাগে আমি ততটুকু আলোচনা করব। এখানে একটা স্ক্রু, এটার স্ক্রুর মাথায় একটা স্লাইডেন্স দিয়ে যদি তুমি বল প্রয়োগ করো এই ডিরেকশনে, এইদিকে স্লাইডেন্স তো চেনো মনে হয় তোমরা, এই যে বিভিন্ন
এই যে গাড়ি বা এই মেরামত করার ক্ষেত্রে দেখবা নাট খোলার ক্ষেত্রে এই ধরনের স্লাইড রেঞ্জ ব্যবহার করে। সো এটাকে যদি এইদিকে বল প্রয়োগ করো তাহলে ইফেক্টটা কী হবে বলো তো? এই স্ক্রুটা ঘোরা শুরু করবে না, এটা ঘুরবে এবং ঘুরতে ঘুরতে দেখবে এটা খুলে স্ক্রুটা উপরের দিকে উঠে যাচ্ছে, তাই না? তার মানে হলো কোনো বস্তুতে ঘূর্ণন, মানে যে বলের ইফেক্টে আমরা কোনো বস্তুতে ঘূর্ণন সৃষ্টি করতে পারি, এই ঘূর্ণন বলটাই হচ্ছে মূলত হচ্ছে টর্ক। মানে টর্কের কাজই হচ্ছে, মানে যে কোনো বস্তুকে তুমি বল প্রয়োগ করলে কিন্তু ঘুরবে না। তুমি যদি নাটটাকে ধাক্কা দাও তাহলে কিন্তু ঘুরবে না। আমরা কি করছি, একটা রেঞ্জ দিয়ে এই মাথায় গিয়ে তারপরে আমরা এটাকে বল প্রয়োগ করছি। আবার বলটা যদি তুমি সোজা প্রয়োগ করতা বা রেঞ্জটা ধরে টানতা তাহলেও কিন্তু এটা ঘুরতো না। তার মানে সোজা বল প্রয়োগ করলেই কিন্তু ঘূর্ণন সৃষ্টি হয় না। ঘূর্ণন সৃষ্টির জন্য আমাদের এখানে বেশ কিছু শর্ত আছে যে কী করলে এটা ঘূর্ণন সৃষ্টি হবে। তো এই যে শর্তে ঘূর্ণন সৃষ্টি হয়, এই যে যে রাশিটা, এটার নাম হচ্ছে টর্ক। অর্থাৎ টর্কের কারণে বস্তুটার ঘূর্ণন সৃষ্টি হয়। টর্ক বেশি হলে বেশি ঘুরবে, টর্ক কম হলে কম ঘুরবে, টর্ক না থাকলে টর্ক জিরো হলে ঘুরবেই না। তাহলে এখানে দেখো এই টর্ক নামক প্যারামিটারটা, এটির ডেফিনেশন হলো, এখানে দুইটা ভেক্টর, এই জায়গাটা একটু খেয়াল করো, আমাদের এই দুইটা ভেক্টর চেনো। আমরা একটু আগে যেমন কাজের ক্ষেত্রে দুইটা ভেক্টর দিয়ে উদাহরণ দিয়েছিলাম, এখানে আমাদের দুইটা ভেক্টর। একটা ভেক্টর হচ্ছে এই যেখানে আমি এই রেঞ্জটাকে যুক্ত করেছি, এটাকে একটা বিন্দু হিসাবে ধরলে এটা হচ্ছে পিভট পয়েন্ট। সো এই পিভট পয়েন্ট থেকে আমি কত দূরত্বে বলটা প্রয়োগ করেছি, এই যত দূরত্বে বলটা প্রয়োগ করেছি এই দূরত্বটা হলো আমার ব্যাসার্ধ ভেক্টর আর। রেঞ্জটা দেখো এরকম একটা ব্যাসার্ধের মধ্যে কিন্তু ঘুরতেছে, এটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর আর। আর যে বলটা প্রয়োগ করেছি সেটা যদি আমি আপাতত সরলীকরণ করার ক্ষেত্রে ধরে নিচ্ছি আমি লম্বভাবে বলটা প্রয়োগ করেছি, কার সাথে? এই ব্যাসার্ধ ভেক্টরের সাথে। সো এখানে এফ বল প্রয়োগ করেছি এই বরাবর। তাহলে আমাদের এই দুইটা ভেক্টর মিলে নতুন একটা ভেক্টর তৈরি হবে, সেই ভেক্টরটার নাম হচ্ছে টর্ক, এবং সেটা পাওয়া যাবে হচ্ছে দুইটা ভেক্টরের ক্রস গুণফল থেকে। ক্রস গুণফল থেকে এই ভেক্টরটা, নতুন যে ভেক্টরটা, এই ভেক্টরটা পাওয়া যাবে, এটা হচ্ছে টর্ক। এখন আমাদের ক্রস গুণনের, তাহলে আমরা তো বুঝলাম যে ব্যাসার্ধ ভেক্টর এবং বল, এবং এই ক্ষেত্রে দেখো আমি যদি এই বলটাকে প্যারালাল শিফট করে এখানে নিয়ে আসি তাহলে আমাদের এই যে ব্যাসার্ধ ভেক্টর এটা একটা ভেক্টর, বল ভেক্টর এটা একটা ভেক্টর, কিন্তু যে টর্ক নামক যে ভেক্টরটা তৈরি হলো এইটার ডিরেকশনটা কোন দিকে হবে? আগের বার যেমন ঝামেলা হয় নাই, কাজ একটা স্কেলার রাশি, ওটার দিক নিয়ে আমাদের চিন্তা করতে হয় নাই। কিন্তু এইখানে দেখো, এখানে টর্ক নামক যে ব্যাপারটা, এটা তো একটা ভেক্টর রাশি, তাহলে সেটার একটা মান আছে, তার একটা দিক আছে। মানটা নিয়ে আমি পরে আসতেছি, দিকটা কোন দিকে হবে? টর্কের ডিরেকশনটা একটু কল্পনা করো, স্ক্রুটা খুলতে খুলতে কী হয়েছিল, বেরোয় উপর দিকে গেছিল না? তাহলে এখানে টর্কের ডিরেকশনটা হবে হচ্ছে এটার উপরের দিকে, উপরের দিকে। অর্থাৎ এই যে দুটা ভেক্টর আর এবং এফ, এরা মিলে যে সমতলটা গঠন করছে, এই সমতলের উপর লম্ব বরাবর কাজ করবে হচ্ছে এই দুটা ক্রস গুণন করে যে নতুন ভেক্টরটা পাওয়া যাবে সেটার ডিরেকশন হবে হচ্ছে এই তলের উপর লম্ব বরাবর। আমরা এই মান এবং দিক দুটো নিয়ে ডিটেলসে আসবো, আমি প্রাথমিক ধারণাটা আগে দিয়ে তারপরে আসতেছি। তাহলে দেখো আমাদের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে দুটা ভেক্টরের যে ধরনের গুণনে একটি ভেক্টর রাশি পাওয়া যায় তাদেরকে ভেক্টর গুণন বলে। আর এখানে কিন্তু খেয়াল করো, এখানে আমাদের যে মানটা যদি বের করতে চাই তাহলে হচ্ছে প্রথম ভেক্টরের মান এবং দ্বিতীয় ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফল হবে। এখন তুমি বলতে পারো স্যার আগের বার কস হয়েছিল, এইবার সাইনের গুণফল কেন? অনেকে ম্যাক্সিমাম কিন্তু তোমরা এটা মুখস্থ করেই যাও যে আচ্ছা ঠিক আছে মেনে নিছি, ডটের ক্ষেত্রে কস, ক্রস গুণনের ক্ষেত্রে সাইন, কিন্তু কেন এটা কিন্তু তুমি মানে চিন্তা করো না। এবার তোমাকে এইটা একটু চিন্তা করাচ্ছি। দেখো দেখো আমাদের এখানে ইফেক্টিভ ফোর্স, মানে যে ফোর্সটা টর্ক সৃষ্টি করতেছে সেই বলটা কোনটা? আমরা বলটা যদি এই ব্যাসার্ধ ভেক্টরের সাথে 90 ডিগ্রি কোণে না করে আমাদের ব্যাসার্ধ ভেক্টরটাকে আমি যদি প্যারালাল শিফট করে এখানে নিয়ে আসি, সো এটা এখান থেকে দেখাই, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ ভেক্টর। আর বল ভেক্টরটা আমি তো আগের বার 90 ডিগ্রি কোণে নিয়েছিলাম, এবার 90 ডিগ্রি কোণে না নিয়ে
এখানে বলটা যদি এইভাবে প্রয়োগ করতাম থিটা কোণে, এই আর এর সাথে থিটা কোণে যদি প্রয়োগ করতাম, তাহলে দেখো এই বলের দুটো অংশ থাকতো, একটা হচ্ছে এফ সাইন থিটা, এই দিকটা হচ্ছে এফ কস থিটা, আর এই দিকটা হচ্ছে এফ সাইন থিটা। এখন এফ কস থিটা এখানে কোনো কাজ করতেছে না, মানে কোনো ইফেক্ট ফেলছে না, কারণ এটা এই স্লাইডেন্সটাকে সোজা টানতেছে ওইদিকে, ওটা কিন্তু এই স্লাইডেন্সটা ওইদিকে যাবে না, বা মানে এই অংশটা আসলে টর্ক সৃষ্টির পিছনে কোনো ইফেক্ট ফেলছে না। টর্ক সৃষ্টির জন্য ইফেক্ট ফেলছে অনলি এই অংশটা, এফ সাইন থিটা অংশটা। ইফেক্ট বুঝতে হবে আমাকে এখানে যখন কাজ বের করছিলাম তখন ইফেক্ট ফেলছিল অনুভূমিক অংশটা এফ কস থিটা, এই কারণে আমার ডট গুণন ছিল কস থিটা। এখানে হচ্ছে আমার টর্ক সৃষ্টি করার পিছনে আমার এখানে ইফেক্ট ফেলছে হচ্ছে এফ সাইন থিটা। এখানে দেখো এই অংশটা আমার এখানে এই বস্তুটাতে ঘূর্ণন সৃষ্টি করছে বা টর্ক সৃষ্টি করতেছে, এই কারণে আমাদের এখানে এই দুইটার গুণফল যেটা, সেটাই হবে হচ্ছে টর্ক। তার মানে আমাদের এখানে যে টর্কের যে মানটা, সেই টর্কের মানটা হচ্ছে টাউ, এটাকে আমি যদি লিখি তাহলে এটা হচ্ছে মানটা হচ্ছে প্রথম ভেক্টর এই যে আর এর মান, আর এই দিকের যে মানটা এফ সাইন থিটা, এই দুটা গুণ করলে যে মানটা পাওয়া যাবে, এইটুকু হচ্ছে আমাদের টর্কের মান। বুঝতে পারছো? তাহলে এই কারণে আমাদের এই দুটা ভেক্টর যখন আমি মান বের করতে যাব, তখন তাদের মধ্যবর্তী কোণের সাইন হবে হচ্ছে ক্রস গুণনের ক্ষেত্রে। তাহলে এইবার আমরা একটু জেনারেল কেস হিসাবে বিষয়টাকে একটু আত্মস্থ করি। এক্সাম্পল তো বুঝলাম, এক্সাম্পল বুঝে এবার আমরা সরাসরি এটার জায়গাটাকে একটু বর্ণনা করি। দুইটা ভেক্টর নিলাম এ আর বি, তাদের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে ক্রস গুণন কি হবে? দুইটা ভেক্টরের যে ধরনের গুণনে একটা ভেক্টর রাশি হয়, সেই ধরনের গুণনকে বলা হয় হচ্ছে ভেক্টর গুণন বা ক্রস গুণন। সেটি হবে হচ্ছে প্রথম ভেক্টরের মান ইন্টু দ্বিতীয় ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফল, কারণ এখানে ইফেক্টিভ হচ্ছে সাইন অংশটা, যেটা সাইনের যে অংশটা, সেই অংশটা এখানে ইফেক্টিভ হচ্ছে। তাহলে এই দুটার গুণফল ইন্টু সাইন থিটা, এইটাই হচ্ছে আমাদের ভেক্টরটার মান। এই যে নতুন যে ভেক্টরটা তৈরি হবে এ ক্রস বি, এটাকে একসাথে মনে করবো এটা নতুন একটা ভেক্টর। ধরো এটা যদি সি হয়, তাহলে এই সি ভেক্টরটার মান হচ্ছে এটা, আর দিকটাকে আমি একটা একক ভেক্টর হিসেবে নিলাম, এটা হচ্ছে ইটা। আমি একটা ভেক্টর যেহেতু তার একটা মান থাকবে, তার একটা দিক থাকবে, তো দিকটাকে আমরা ধরে নিলাম হচ্ছে ইটা। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। তাহলে এই মানের অংশটা পেলাম, দিকের অংশটা পেলাম। এবার এই দিকটাকে ব্যাখ্যা করতে হবে আমাদের, এই দিকটা কোন দিকে, আর এই মানটার সিগনিফিকেন্সটা একটু বুঝতে হবে, এই মানটা কতটুকু মানকে বোঝাচ্ছে। তো এইবার একটা একটা করে দেখো। আমরা প্রথমে যদি মানের সিগনিফিকেন্সটা বুঝি, তাহলে মানের সিগনিফিকেন্স হচ্ছে এই মানটুকু আসলে কি বোঝাচ্ছে। দেখো আমার দুইটা ভেক্টর, একটা হচ্ছে এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর। এইটা মিলে আমরা যদি একটা সামান্তরিক তৈরি করি, তাহলে এই সামান্তরিকটার ক্ষেত্রফল কত? যে কোনো কিছুর ক্ষেত্রফল কিন্তু হচ্ছে বেজ ইন্টু হাইট, মানে ভূমি ইন্টু উচ্চতা। তো ভূমি তো এখানে এ আছেই, এ হচ্ছে ভূমি, বাট উচ্চতা কিন্তু বি না। উচ্চতা কত? এটা যদি থিটা হয়, এদিকে হবে বি কস থিটা, এদিকে হবে বি সাইন থিটা, তখন এই বি সাইন থিটাটা হচ্ছে উচ্চতা। তার মানে ভূমি ইন্টু উচ্চতা, এই ভূমিটা হচ্ছে তোমার এ আর উচ্চতা হচ্ছে বি সাইন থিটা। দ্যাট মিন্স এ বি সাইন থিটা অ্যাকচুয়ালি হচ্ছে এদেরকে ঘিরে যে সামান্তরিকটা তৈরি হচ্ছে, সেই সামান্তরিকের ক্ষেত্রফল। অর্থাৎ আমি যে দুটা ভেক্টরকে ক্রস গুণন করতেছি, এই দুটা ভেক্টরের তো মান আছে, দিক আছে, তো মান আর দিক সহ ভেক্টরটা রিপ্রেজেন্ট করো। তো এইটা মিলে যে সামান্তরিক তৈরি হবে, এই সামান্তরিকের যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা রিপ্রেজেন্ট করবে এই দুটা ভেক্টরের ক্রস গুণফলের মানকে। দুটা ভেক্টরের ক্রস গুণফলের মানটা পাবা হচ্ছে তুমি এই এ আর বি দুটা ভেক্টর দিয়ে যে সামান্তরিক তৈরি হচ্ছে, সেই সামান্তরিকের ক্ষেত্রফল দিয়ে। তাহলে দিক বুঝবো কিভাবে? দিক বুঝবো হচ্ছে, এটাকে বলা হচ্ছে দুইভাবে বুঝতে পারো তুমি। একটা হচ্ছে ডান হাতি স্ক্রু নিয়ম, আর একটা হচ্ছে রাইট হ্যান্ড থামস রুলস। আমি এখানে তোমাদের যেহেতু ডান হাতি স্ক্রু নিয়মটা বেশি ব্যবহার করতে হয়, আমি ডান হাতি স্ক্রু নিয়মটা এখানে আলোচনা করছি। এটার জন্য যে কাজটা করতে হবে তোমাকে, জাস্ট পয়েন্টগুলো একটু খেয়াল করো। ডান হাতি স্ক্রু নিয়মটা অনেকেই বর্ণনাটা ঠিকমতো করতে পারো না, আমি স্টেপ বাই স্টেপ বলছি, লক্ষ্য করো।
প্রথমে যে দুইটা ভেক্টর তুমি ক্রস গুণন করতেছো, এই দুইটা ভেক্টর যে সমতলে অবস্থিত, দুইটা ভেক্টরকে তুমি যেভাবেই রাখো তারা কিন্তু একটা সমতলে থাকবে, একটা তলে থাকবে। তো এ আর বি যে দুটো ভেক্টরকে তুমি গুণ করতেছো, এই গুণ করার ফলে নতুন একটা ভেক্টর তৈরি হবে। সেই ভেক্টরের দিক কোন দিকে হবে সেটি পাওয়া যাবে হচ্ছে এই দুইটা ভেক্টর যে তলে অবস্থিত। তোমাকে কি করতে হবে, এই তলের উপর লম্বভাবে একটা স্ক্রুকে স্থাপন করতে হবে, এই তলের উপর লম্ব বরাবর। এখন তুমি বলতে পারো যে স্যার লম্ব বরাবর তো দুইভাবে স্থাপন করতে পারি, এই তলের উপরের দিকে রাখতেও লম্ব বরাবর হচ্ছে, আমি যদি এটাকে নিচের দিকে রাখতাম স্ক্রুটাকে তাতেও তো লম্ব বরাবরই হতো, তলের উপর লম্ব হতো না। তলের উপর লম্ব হওয়া মানে কিন্তু ইন্ডিভিজুয়ালি এর উপরও লম্ব, বিয়ের উপরও লম্ব, এটা একটু মাথায় রাখবা। তো এখন এই ডিরেকশনটা কোন দিকে হবে, উপরের দিকে হবে নাকি নিচের দিকে হবে, এইটাই ফয়সলা করবো আমরা আসলে ডান হাতের স্ক্রুর নিয়ম দিয়ে। নিয়মটা হলো, আমি প্রথম যে ভেক্টরটা নিছি, যে দেখো ক্রস গুণন করার ক্ষেত্রে প্রথমে যে ভেক্টরটা নিছি এটা হচ্ছে আমার প্রথম ভেক্টর, আর ক্রস গুণনের ওই পাশে যেটা রাখছি এটা হচ্ছে আমার দ্বিতীয় ভেক্টর। এখন প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতর কোণে, কোণ কিন্তু এই যে ভিতরে অন্তর্ভুক্ত কোণ যেটা ক্ষুদ্রতর যে কোণটা, এই দিকে এই দিক বরাবর আমি স্ক্রুটাকে যদি ঘুরাই, একটু কল্পনা করো তো, এর থেকে বির দিকে যদি আমি স্ক্রুটাকে ঘুরাই, এর থেকে বির দিকে আমি স্ক্রুটাকে ঘুরাইতে থাকলে কি হবে, স্ক্রুটা খুলে উপরের দিকে উঠে যাবে না? স্ক্রুটা যেদিকে যাবে এই ইটার ডিরেকশনটা হচ্ছে সেদিকে। কি দাঁড়ালো কথাটা যদি সংক্ষেপে বলি, এ আর বি যে সমতলে অবস্থিত, এই সমতলের উপর লম্বভাবে স্থাপিত একটা ডানহাতি স্ক্রুকে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতর কোণে ঘোরালে স্ক্রুটি যেদিকে যায় সেটাই হচ্ছে এই নতুন ভেক্টরটার দিক। এখন তুমি যদি বি থেকে এর দিকে ঘোরাতা, আমি যদি এটাকে ধরো বি ক্রস এ লিখতাম, বি ক্রস এ, তাহলে আমাকে ঘোরাইতে হতে হচ্ছে বি থেকে এর দিকে ক্ষুদ্রতর কোণে। প্রথম ভেক্টরটা আমার বি, দ্বিতীয় ভেক্টরটা হচ্ছে এ, তাহলে বি থেকে এর দিকে ঘোরালে দেখো, মনে মনে কল্পনা করো একটা স্ক্রুকে তুমি বি থেকে এর দিকে ঘোরাচ্ছ, স্ক্রুটা কী হবে, ঢুকে ভিতরের দিকে ঢুকে যাবে, তার মানে এটার ডিরেকশন হবে তখন হচ্ছে এই নিচের দিক বরাবর, তার মানে তখন তার ডিরেকশনটা হবে নিচের দিকে। কিন্তু সত্য কিন্তু এটা মেনটেন করতেছে যে তলের উপর লম্ব, তলের উপর লম্ব কিন্তু উপরে হোক আর নিচে হোক তলের উপর লম্ব আছে। তার মানে এইটার ডিরেকশনটা বোঝার জন্য আমাকে প্রথমে আগে দেখতে হবে এ আর বি মিলে যে তলটা তৈরি হচ্ছে সেই তলটা কোনটা, সেই তলের উপর লম্ব বরাবর একটা ডানহাতি স্ক্রু রাখবো। প্রথম ভেক্টর দেখব কোনটা, সেটা থেকে আমি দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতর কোণে ঘোরাবো, ঘুরাই দেখব স্ক্রু কোন দিকে যায়। স্ক্রু যেদিকে যাবে আমার এইটার যেটা একক ভেক্টর যেটা, এটার দিকটা সেদিকে হবে। এই মানের সাথে একক ভেক্টর গুণ করলে পুরো ভেক্টরটাই পাওয়া যাবে। সো এটার দিকটাই হচ্ছে পুরো ভেক্টরটার দিক। তাহলে এটা যদি ধরো সি ভেক্টর ধরি আমরা, এই সি ভেক্টরটার দিক কোন দিকে হবে, এ আর বি যে তলে অবস্থিত এই তলের উপর লম্বভাবে স্থাপিত একটা ডানহাতি স্ক্রু রাখলে এবং প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতর কোণে ঘোরালে স্ক্রুটা যেদিকে যায় ওই দিকটাই হচ্ছে এই নতুন ভেক্টরটার দিক। এটাকে বলা হয় ডানহাতি স্ক্রু নিয়ম। ঠিক আছে, আমি রাইট হ্যান্ড থাম্বস রুল, আর এখানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আলোচনা করছি না, অন্য কোনো এক সময় পেলে আমি এটা আলোচনা করে দেব। আচ্ছা, এখানে দেখো এই যে যদি বি থেকে এর দিকে আসো তাহলে এটার ডিরেকশনটা হবে হচ্ছে নিচের দিকে। তখন এটাকে নিচের দিকে কী দিয়ে বুঝবো আমরা, মাইনাস দিয়ে বুঝাবো। মানে আমি তো এখানে সূত্র সমীকরণ লিখতে গিয়ে বলবো না এটা নিচের দিকে, আমার নিচের মাইনাসটা দিয়ে বুঝবো যে এটা হচ্ছে নিচের দিকে। মানে আমি উপরের দিকটাকে যদি ধনাত্মক ধরি তাহলে এই নিচের দিকটা হচ্ছে ঋণাত্মক। এবার দেখো আমরা আয়ত একক ভেক্টরগুলোর আমরা ডট গুণন দেখেছিলাম যে সেক্ষেত্রে কি হয়। এবার আয়ত একক ভেক্টরগুলোর ক্রস গুণনের ক্ষেত্রে দেখি কি হয়। আয়ের সাথে আই ক্রস গুণন করলে প্রথম ভেক্টরের মান 1, আমরা কিন্তু জানি যে প্রথম ভেক্টরের মান ইন্টু দ্বিতীয় ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফল। ক্রস গুণফল কিন্তু সাইনের গুণফল আর ডট গুণফল হচ্ছে কসের গুণফল। সো এখানে কিন্তু দেখো দুইটাই এক্স অক্ষের দিকে, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি মানে 0। এইবার কিন্তু উল্টাটা হচ্ছে একই অক্ষের দিকে একক ভেক্টরের ক্রস গুণফল কিন্তু 0 হয়ে যাচ্ছে। ডট গুণফল কিন্তু 1 ছিল, ক্রস গুণফল 0 হয়ে যাচ্ছে, জে ক্রস জে 0, কে ক্রস কে 0। তার মানে একই অক্ষের দিকে হলে আয়ত একক ভেক্টরগুলোর
ক্রস গুণফল হচ্ছে কত 0। কিন্তু ঝামেলা হলো এইবার যদি ধরো ভিন্ন অক্ষের দিকে হয় আই ক্রস জে করি আমি, তাহলে এই দুটা থেকে যেহেতু নতুন একটা ভেক্টর তৈরি হবে, বোঝাই যাচ্ছে এটার মানও 1 এটার মানও 1, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, সো সাইন 90 ডিগ্রি হচ্ছে 1, তার মানে ভেক্টরটার মান তো 1 হচ্ছে। একক ভেক্টর আর একক ভেক্টর গুণ করলে একই হবে, এটুকু আমরা ক্লিয়ার, কিন্তু সেটা কোন দিকে হবে এবং সেই ভেক্টরটা কি ভেক্টর। দেখো খুব কমন সেন্স থেকেই বোঝা যাচ্ছে, এই যে তলে আছে একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ, তো এক্স অক্ষ আর ওয়াই অক্ষের তলের উপর কি থাকে, জেড অক্ষ। জেড অক্ষের একক ভেক্টর কি, কে। তো আমি কিন্তু চোখ বন্ধ করে বলতে পারছি যে দুটাকে গুণ করব, আমাদের আয়ত একক ভেক্টর তো 3টা, যে দুটাকে গুণ করব অপর আয়ত একক ভেক্টরটা হচ্ছে রেজাল্ট হবে। কিন্তু প্রবলেমটা হলো এটা কি প্লাস হবে না মাইনাস হবে। ওই প্লাস মাইনাস নিয়ে সমস্যা, এই প্লাস মাইনাস নিয়ে সমস্যার জন্য আমরা যদি ওই ডান হাত স্কোর নিয়ম করতে চাই, বারবার এটা বুঝতে একটু সমস্যা হবে, করতে গেলেও তুমি সময় লেগে ফেলবা। আমরা একটা শর্টকাট ইউজ করব, এটি মোটামুটি ম্যাক্সিমাম বইতেই তুমি এই শর্টকাটটা পাবা। শর্টকাটটা হলো আমরা একটা সার্কেল রাখবো, সার্কেল এঁকে আমরা পরপর সাজাবো আই জে এবং কে, ঘড়ির কাঁটার দিকে ঘুরে পরপর আই জে কে লিখবো। এইবার দেখবা যে দুটাকে তুমি গুণ করতেছো, এই গুণের অর্ডারটা যদি হয় ঘড়ির কাঁটার দিকে, তাহলে এটা হবে হচ্ছে রেজাল্টটা হবে হচ্ছে প্লাস, আর ঘূর্ণনটা যদি হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে হবে হচ্ছে মাইনাস। খুব সিম্পল, মনে রাখো ঘড়ির কাঁটার দিকে হলে প্লাস, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে মাইনাস। চলো একটু মিলাই দেখি, আমি কার সাথে কার গুণ করতেছি, আয়ের সাথে জে। তো আয়ের সাথে জে গুণ করলে আমাকে কোন দিক থেকে কোন দিকে আসতে হচ্ছে দেখো তো, আই থেকে যদি আমি জের দিকে আসতে হয়, কোন দিকে আসতে হয়, ঘড়ির কাঁটার দিকে। আর তুমি যদি বলো যে কই স্যার আমি আই থেকে জের দিকে আমি এই দিক দিয়েও আসতে পারি, কিন্তু এই দিক দিয়ে আসতে হলে দেখো এই যে কের ঘাড়ের উপর দিয়ে আসতে হচ্ছে, আমি সরাসরি আসবো, সরাসরি আসতে গেলে আমাকে ঘড়ির কাঁটার দিকে আসতে হচ্ছে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে আসতে হচ্ছে, এই বিষয়টা খেয়াল করবো। আই থেকে জেড দিকে আসতে হলে আমাকে ঘড়ির কাঁটার দিকে আসতে হচ্ছে, দিকে আসলে প্লাস। তাহলে আমাদের প্রথমত হচ্ছে যে দুটা গুণ করব, আয়ত একক হচ্ছে 3টা, একটা আয়ত একক ভেক্টর, যে দুটাকে গুণ করব তৃতীয়টা হবে রেজাল্ট, প্লাস হবে না মাইনাস হবে। আমি দেখবো যে দুটাকে গুণ করতেছি ওই গুণের অর্ডারে ঘড়ির কাঁটার দিকে নাকি বিপরীত দিকে হয়, দিকে হলে প্লাস বিপরীত দিকে হলে মাইনাস। চলো আরও কয়েকটা দেখি। দেখো জে ক্রস আই কী হবে, আমি যদি জে থেকে আয়ের দিকে যাই তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে আমি মাইনাস। আচ্ছা এখানে দেখো আমি যখন আই ক্রস কে করব, তোমাকে কিন্তু রেজাল্ট কী হবে সেটা কিন্তু বুঝে নিতে হবে। আমি যে দুটাকে গুণ করতেছি, আমি এই যে আই আর কে গুণ করতেছি, তাহলে অপর যেটা আছে এটা হচ্ছে রেজাল্ট। কারণ প্লাস হবে না মাইনাস হবে সেটা দেখো কোন অর্ডার হচ্ছে, আমি আই থেকে কের দিকে আসতে হলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আসতে হচ্ছে, তার মানে মাইনাস। আমি যদি কের থেকে আয়ের দিকে যাই, কের থেকে আয়ের দিকে গেলে ঘড়ির কাঁটার দিকে, সেক্ষেত্রে হবে প্লাস। এইভাবে আমরা সবগুলোই বের করে ফেলতে পারছি। তো এটা তুমি নিজে করো, আমি মূল বিষয়টা বলে দিলাম। এখন এইভাবে যদি ধরো যে ছোটোবেলায় সরল অঙ্ক করতে, সরল অঙ্কর মতো যদি তোমাকে দিয়ে দেয়, যেমন তোমাকে বলে যে আই ক্রস জে, তার সাথে আবার ক্রস গুণন করতে বললো কে, এটা কি হবে। তো প্রথমে করো, আই ক্রস জে কী হবে, কে, প্লাস হবে না মাইনাস হবে, প্লাস হবে, তার সাথে আবার কে ক্রস গুণন করো। এইবার এই দুটাকে ক্রস গুণন করো, আমরা জানি একই জাতীয় একক আয়ত একক ভেক্টরের ক্রস গুণফল কী হয়, 0। তো এইভাবে তোমরা যদি তোমাকে আরও লম্বা বানায় দেয়, ইকুয়েশন বানায় দেয়, সেটা তুমি সলভ করে ফেলতে পারবা। আচ্ছা এইবার আমরা ক্রস গুণনের জন্য একটা সূত্র বানাবো। ক্রস গুণনের জন্য দেখো এ ক্রস বি, তো প্রথমে আগে এ ভেক্টরটাকে লেখো ডিটেলস, বি ভেক্টরটাকে লেখো ডিটেলস, মাঝখানে ক্রস চিহ্ন রাখো। এবার 3 তারিখে 9টা সবার সাথে সবাইকে গুণ করে দাও, সবার সাথে সবাইকে গুণ করে দিয়ে এইবার আমাকে যেটা করতে হবে সেটি হচ্ছে এই যে দেখো একই জাতীয় হলে এটা 0 হয়ে যাবে, এইটা 0, এইটা 0, এইটা 0, টিকে থাকবে হচ্ছে 6টা। সো এই 6টা কী হবে, আয়ের সাথে যে গুণ করলে হবে কে, প্লাস হবে না মাইনাস হবে, এই অনুযায়ী এইরকমভাবে বসাবা। এটার একটা স্ক্রিনশট নিয়ে রেখে তোমার বইতেও আছে, এটা দেখো, এটাকে যদি রিঅ্যারেঞ্জ করে লেখো তাহলে ফাইনালি আমি এই আই কমন নিলে এটা ব্র্যাকেটে কমন পাবো, যে কমন নিলে আমি এটা পাবো, কে কমন নিলে আমি এখান থেকে দেখো কে দুইটা আছে, এখানে কে আছে, তারপরে এখানে আরেকটার সাথে কে আছে, যে দুইটা আছে, এই যে একটা যে, এই যে একটা যে,
আই আছে এখানে একটা, তো আই কমন নিলে যে কমন নিলে কে কমন নিলে এরকম হচ্ছে। এবং এইটাকে আমরা মনে রাখার জন্য, এটা আমাদের জন্য একটু বড় ইকুয়েশন হয়ে যায়, মনে রাখার জন্য আমরা এটাকে নির্ণায়ক ফর্মেটে মনে রাখবো। এ ক্রস বি হচ্ছে, এই নির্ণায়কটা হচ্ছে আমাদের এ ক্রস বি, এখানে আই জে কে প্রথমে লিখবা, এরপরে প্রথম যে ভেক্টরটা তার যে আই জে কের যে সহগগুলো সেগুলোকে আই জে কের নিচে লিখবা, আর বি ভেক্টরটার যে সহগগুলো বি এক্স বি ওয়াই বি জেড এগুলোকে আই জে কের নিচে লিখবা। এটাকে তুমি বিস্তার করে দেখো, আমরা এগুলো ম্যাথ করার সময় বিস্তারিত আলোচনা করব, এটাকে বিস্তার করলে দেখো এটা ব্যাক করব বাবা। সো আমরা এই ফরম্যাটটার চেয়ে এই ফরম্যাটটা মনে রাখা সহজ। নির্ণায়ক আকারে আই জে কে, প্রথম যে ভেক্টরটা আছে তার সহগগুলোকে আই জে কের নিচে নিচে লিখবা, বি ভেক্টরটার আই জে কের সহগগুলো আই জে কের নিচে লিখবা। এই যে যে নির্ণায়কটা হলো, এই নির্ণায়কটাই হচ্ছে আমাদের দুটা ভেক্টরের ক্রস গুণফল। সো এটা যেহেতু একটা ভেক্টর তৈরি হবে, দুটা ভেক্টরকে ক্রস গুণন করলে এটাকে বিস্তার করলেও তুমি আই জে কে সম্বন্ধিত একটা ভেক্টর পাবা, সেটার মান হচ্ছে এই ক্রস গুণফলের মান, আর দিকটা হচ্ছে ক্রস গুণফলটার যে নতুন ভেক্টরটা তৈরি হবে তার দিক। তো প্রিয় শিক্ষার্থী, আমরা স্কেলার গুণন এবং ভেক্টর গুণন সহ, মানে অ্যাকচুয়ালি ভেক্টর গুণন এর ডিটেলস আলোচনা করলাম আজকে। আশা করি তোমরা ক্লাসটা থেকে উপকৃত হয়েছ। তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে যারা শেষ পর্যন্ত ক্লাসটি ধৈর্য সহকারে দেখেছো, তাদেরকে অনেক শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ক্লাসটা শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত বিদায়, খোদা হাফেজ।